তুমি যদি না আসো আজ অহনা, তাহলে সমস্ত মেসেজের স্ক্রিনশট তোমার হাজব্যান্ডকে আমি পাঠিয়ে দেব। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো সিড? হ্যাঁ করছি। এবার বলো কখন আসছো। আগে বলো কি চাও তুমি। তোমাকে চাই সোনামণি। তোমাকে আমি ভালোভাবে চিনি। তুমি আমার কাছে অন্য কিছু চাইছো। বিয়ে করে বুদ্ধি খুলে গেছে দেখছি। তাহলে আপাতত 50,000 টাকা আমার জন্য নিয়ে এসো, নিজে হাতে করে। তুমি কি পাগল হলে? এত টাকা আমি কোথায় পাবো? তা তো আমার জানার কথা নয়, নয়তো সব মেসেজের স্ক্রিনশট তোমার হাজব্যান্ডের কাছে পৌঁছে যাবে। মিঠির চুল বাঁধতে বাঁধতে আনমনে তাকিয়ে আছে অহনা জানালার দিকে। সদ্য 2 মাস হলো বিয়ে হয়েছে তার। বিয়ে হয়েছে তার নিজের দিদির হাজব্যান্ডের সাথে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় দিদি। দিদির মেয়ে মিঠির জন্য বাড়ি থেকে অহনার সাথেই তার জামাইবাবুর বিয়ে দেওয়া হয়। যদিও এই বিয়েতে রাজি ছিল না অর্ণব, তবুও মিঠির জন্য বাধ্য হয়ে এই বিয়েটা করতে হলো তাকে। অর্ণব বাড়ি ফিরে অনেক রাত করে, বড় ব্যবসা তার। তবে এখন বোধহয় ইচ্ছে করেই রোজ রাতে দেরি করে বাড়ি ফেরে অহনার জন্য। ঘড়িতে তখন প্রায় 12:30। কাউকে বিরক্ত করবে না বলেই একটা চাবি অর্ণবের কাছেই থাকে। দরজাটা খুলে বাড়ির ভিতরে গিয়েই দেখে অহনা খাবার বাড়ছে। অর্ণবের দিকে না তাকিয়েই বলল অহনা, তাড়াতাড়ি খেয়ে নিন, মিঠি ঘুমিয়ে গেছে। অর্ণব ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি খেয়েছো? অহনা নিজের খাবারটা নিয়ে রুমে চলে গেল। অর্ণব খেতে খেতে ভাবল, অহনার সাথে সে অন্যায় করছে। সে যেমন তার স্ত্রীকে হারিয়েছে, অহনাও তার দিদিকে হারিয়েছে। অহনাকে স্ত্রীর অধিকার না দিলেও অহনা ঠিকই মা হয়ে উঠতে পেরেছে মিঠির। তাই সেই জন্য অন্তত অহনার সাথে একটু ভালোভাবে কথা আর ভালো ব্যবহার করা উচিত অর্ণবের। অন্যদিন রাতে অর্ণব পাশের রুমে শুয়ে যায়। আজ মিঠি আর অহনার রুমে গেল। অহনা কিছুটা অবাক হলেও একটা বালিশ অর্ণবকে দিল। অর্ণব আর অহনার মাঝে মিঠি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অর্ণব অহনার দিকে না তাকিয়ে বলল, তোমার কিছু দরকার হলে আমাকে জানিও। অহনা কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল। সকালে উঠে অহনা দেখল পাশে অর্ণব নেই। মিঠি তখনও ঘুমোচ্ছে। 1 কাপ গরম কফি নিয়ে এসে অর্ণব হাসি মুখে বলল, কফিটা খেয়ে নাও, ব্রেকফাস্ট আমি আজ বানাবো। অহনা মনে মনে ভাবল, এটা কি স্বপ্ন নাকি সত্যি? ব্রেকফাস্ট টেবিলে 2 মানুষ চুপচাপ। হঠাৎই রাতের কথাটা মনে পড়ে যেতেই অহনা একটু আমতা আমতা করেই বলল, আপনি কাল রাতে বললেন আমার কিছু দরকার হলে আমি যেন আপনাকে জানাই। আমার কিছু দরকার ছিল। অর্ণব বলল, ঠিক আছে, কি দরকার বলো। অহনা সংকোচ করেই বলল, কিছু নগদ টাকার দরকার ছিল, 50,000 মতো। ঠিক আছে, আমি বেরোনোর আগে দিয়ে যাব। জিজ্ঞাসা করবেন না কেন আমি চাইছি? নিশ্চয় কোনো দরকার আছে তোমার, তবে আমার জানার কোনো দরকার নেই। আপনি আমাকে বিশ্বাস করেন? অর্ণব কথাটা শুনে অহনার দিকে তাকিয়ে মৃদু হাসল। টাকাটা পেয়ে শিডকে ফোন করে দেখা করতে বলল অহনা। মিঠিকে স্কুলে পৌঁছে দিয়ে গেল শিডের কাছে। শিড টাকাগুলো হাতে পেয়ে বলল, এই না হলে আমার সোনার ডিম পাড়া হাঁস। দেখো শিড, এর আগেও অনেক টাকা দিয়েছি তোমায়, এবার আর আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করো। আমি অর্ণব আর মিঠিকে নিয়ে ভালো আছি। এটাইতেই তো আমার সমস্যা। তুমি ভালো থাকো অন্যজনের সাথে, সেটাই তো আমি চাই না। এমন তো নয় যে তুমি আমাকে ভীষণ ভালোবাসতে।
শিট একটা পৈশাচিক হাসি হেসে অহনার কাছে ঘেঁষতেই অহনা শিটকে সরিয়ে নিজের গাড়িতে চেপে বসল। ওদিকে শিট পেছন থেকে চিৎকার করে বলল, সাবধানে গাড়ি চালাবে, নয়তো দিদির মতো তোমারও না অ্যাক্সিডেন্ট হয়। কথাটা শুনেই বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠল অহনার। শিট কি বোঝাতে চাইল? হঠাৎ দিদির মুখটা ভেসে উঠল, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। ফোনটা বের করে একবার অর্ণবকে ফোন করল। অর্ণব তখনও মিটিংয়ে ব্যস্ত, ফোনটা তুলল না। 10 দিন পর ওয়াশরুম থেকে শুনতে পাচ্ছে অহনা ফোনটা বেজে যাচ্ছে। মিঠি বাড়িতে থাকলে ফোনটা রিসিভ করে। বাচ্চা মেয়েটা বেশ মেধাবী, কি সুন্দরভাবে বলে, মাম্মাম একটু বিজি আছে, পরে আপনাকে কল ব্যাক করবে। কিন্তু আজও বাড়িতে নেই। বারবার ফোনটা বেজে যাওয়ার পর বাধ্য হয়ে অর্ণব ফোনটা রিসিভ করল। ওই পাশ থেকে একজন বললে, এটা কি অহনার নাম্বার? হ্যাঁ, আমি ওর হাজব্যান্ড। আপনি কে বলছেন? আমি ইন্সপেক্টর বোস। আসলে আমরা একটা ডেড বডি পেয়েছি। ফোন ঘেঁটে বেশি কিছু পাইনি, যদিও শুধু লাস্ট কল এই নাম্বারে করা হয়েছিল, তাও আবার অনেকবার। কি বলছেন আপনি? ডেড বডি? কিন্তু কার? শিড সান্যালের বডি। সব কিছু একটু রহস্যময় লাগছে না অর্ণববাবু? আপনার স্ত্রী মারা গেলেন গাড়ি অ্যাক্সিডেন্টে, আর আজ শিডবাবুকে গাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া গেল। যদিও অনুমান করা হচ্ছে ড্রাগের ওভারডোজের ফলে মৃত্যু হয়েছে, তবে রহস্য তো অন্য জায়গায়। শিড সান্যালের কল লিস্ট থেকে জানতে পেরেছি বহুবার আপনার বর্তমান স্ত্রীকে ফোন করা হয়েছিল। কারণটা এবার কে বলবে, আপনি নাকি আপনার বর্তমান স্ত্রী? ইন্সপেক্টর বোসের কথাগুলো বুকে এসে লাগলো অর্ণবের, কারণ এই বিষয়ে সে কিছুই জানে না। অহনা ধীর গলায় বলল, উনি এই ব্যাপারে কিছুই জানেন না, তাই এইসবের উত্তর আমিই দেব। শিড আমার প্রাক্তন প্রেমিক, যদিও আমাদের প্রেমের সম্পর্কটা বেশি দিনের নয়। শিডের জীবনযাপন আমার মোটেও ভালো লাগতো না। আমাদের প্রেম হয়েছিল কলেজ লাইফে। কলেজ লাইফ শেষ করার আগেই আমাদের ব্রেকআপ হয়ে যায়। তারপর ও কোনোভাবে জানতে পেরেছে আমার বিয়ে হয়েছে। তারপর থেকেই ও আমার আগের মেসেজের স্ক্রিনশট নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। এর জন্য বেশ কয়েকবার আমার কাছে টাকাও নিয়েছিল। আমি আমার হাজব্যান্ডকে বলতে গিয়েও পারিনি। ভেবেছিলাম যদি উনি আমাকে না বোঝেন। তবে শিডের মৃত্যুর কারণ আমার জানা নেই। আমাদের লাস্ট কথা হয়েছিল গতকাল দুপুরে। তারপর অনেকবার ফোন করেছিল, আমি রিসিভ করিনি। ইন্সপেক্টর বোস এবার অহনার দিকে তাকিয়ে বললেন, কি কথা হয়েছিল আপনাদের? কিছুক্ষণ থেমে অহনা বলল, আবার টাকার জন্য আমাকে ফোন করেছিল। ইন্সপেক্টর বোস বললেন, ঠিক আছে, এখন যেতে পারেন দুজনে, প্রয়োজন হলে আবার ফোন করব। অহনা আর অর্ণব চেয়ার থেকে উঠে কয়েক পা এগিয়ে যাওয়ার মুহূর্তে আবারও ইন্সপেক্টর বোস ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অর্ণববাবু, আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছিলেন যেন? অর্ণব কিছুটা হকচকিয়ে গেল, পর মুহূর্তেই সামলে নিয়ে বলল, গাড়ি ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাড়িতে মিঠির কাছে অহনার বাবা মা আছেন। অর্ণব একদম চুপচাপ। অহনা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, আপনার কি কিছু প্রশ্ন আছে? না, সবই তো শুনলাম। আপনি রেগে আছেন আমার উপর? না, তবে শিডের ব্যাপারে, মানে এই ব্ল্যাকমেল করার ব্যাপারে আমাকে আগেই জানানো উচিত ছিল তোমার। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয়? আপনাকে আর মিঠিকে হারানোর ভয়। অর্ণব তাকিয়ে রইল অহনার দিকে। সামনে একটা গাড়ি আসতেই অহনা চিৎকার করে উঠল। অর্ণব কোনোভাবে সামলে নিয়ে গাড়িটা সাইডে দাঁড় করালো, আর একটুর জন্য একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অহনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো? অহনা বেশ ভয় পেয়ে গেছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি চলুন প্লিজ। বাড়িতে তখন মিঠি
দাদু আর দিদুনের সাথে খেলায় মত্ত। দুজনে ফিরতেই নানা রকম প্রশ্ন শুরু করলেন তারা। অহনা কথা বলার মতো অবস্থায় নেই। অর্ণব পুরো ব্যাপারটা বুঝতে পেরে বলল, না না, সেরকম কিছুই হয়নি, একটা ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে। আসলে পুলিশ অন্য কাউকে খুঁজছেন, অহনাকে নয়। অহনা আর অর্ণবের মধ্যে সম্পর্কটা এখন একটু সহজ হয়েছে। দুজনে কথা বলে, মিঠিকে নিয়ে ঘুরতে যায়, মিঠিও খুব খুশি। অর্ণবের কাছে সবটা যে এত সহজ হয়ে যাবে তা ভাবতেই পারেনি। সকাল থেকেই বার কয়েকবার ফোন করতে থাকে অহনা, কিন্তু একবারও রিসিভ করেননি তার বাবা মা। একটা অজানা ভয় গ্রাস করতে থাকে। কাল বিকেলে অহনা মিঠিকে নিয়ে বাবা মায়ের সাথে দেখা করে এসেছে। হঠাৎ সকাল থেকে দুটো মানুষ এত ব্যস্ত হয়ে আছে কেন যে একবারও ফোনটাও রিসিভ করতে পারছে না? অহনাকে চিন্তিত দেখে অর্ণব জিজ্ঞাসা করে, কি হয়েছে? তারপর অহনার চিন্তার কারণ জানানোর পর অর্ণবও কয়েকবার ফোন করল, কিন্তু অহনার বাবা মা রিসিভ করলেন না। দুপুর 12টার পর অহনার ফোনে পাশের বাড়ির এক কাকুর ফোন এলো। তিনি অহনা আর অর্ণবকে তাড়াতাড়ি ওই বাড়িতে যেতে বললেন। অহনা আর অর্ণব পৌঁছে গেল মিঠিকে নিয়ে। অহনার বাবা মাকে মেঝেতে শোয়ানো আছে। অহনা আর অর্ণব কিছু বুঝতে পারার আগেই পুলিশ ওদের দুজনকে দেখে বললেন, সুইসাইড করছেন ওনারা। অহনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কি শুনছে সে? বাবা মা সুইসাইড করেছে? অর্ণব তাকিয়ে আছে ওই দুটো মানুষের দিকে। পুলিশ এসে বললেন, কি হচ্ছে বলুন তো অর্ণব বাবু? একের পর এক আপনাদের পরিচিত মানুষদের মৃত্যু হচ্ছে, রহস্যটা কি? মিঠি চুপচাপ ভয়ে দূরে দাঁড়িয়ে কাঁপছে। মনে মনে বলছে, এবার আমায় কে বাঁচাবে? দাদু, দিদুন।